যাচ্ছি বড় বট গাছের নিচে কনকের সাথে। টুকিমা, এই ভর দুপুরে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর তুই তো সবেমাত্র স্কুল থেকে বাড়িতে আসলি, এখন বরং একটু বিশ্রাম নে সোনা। না না মা, ওদিকে যে কনক আমার জন্য অপেক্ষা করছে, তুমি থাকো, আমি আসলাম। সাবধানে থাকিস, দুজনে আবার মারামারি করিস না। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিরে আসিস বলে দিলাম। অন্যদিকে কনক বটগাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, এই টুকিটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। এই টুকি, এই এখন কিনা তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি জানি রে কনক, আসলে মা তো খেলতে আসতে দিতেই চাইছিল না, আমি জোর করে এসেছি। হ্যাঁ রে কনক, চল আজকে আমরা নদীর পাড়ে যাব, আর নদীর পাড়ে আমরা সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। এরপরে ওরা দুজনে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে একটা গাছের নিচে বসে ওরা নদীর পাড়টা দেখতে থাকে। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল টুকি আমরা খেলাধুলা করি। টুকি চল, আমরা একটু ছোটাছুটি খেলি। আমি ছুটবো আর তুই আমাকে ধরবি, আমাদের তাহলে বেশ মজা হবে, বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। আমার ওইখানে বসে থাকতে ভালো লাগছে না, তবে শোন, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আমি উড়লাম। এবার তুই আমাকে ধর দেখি কেমন পারিস, আমিও দেখি তুই আমার থেকে বেশি উঠতে পারিস নাকি কম উঠতে পারিস। কনক উড়তে থাকে আর টুকি তার পিছু পিছু উড়তে থাকে। পারে না, পারে না, আমাকে ধরতে পারে না, কি মজা কি মজা, ইয়ে! আমি তো তোকে ধরবই কনক। ওরা খেলার ছলে উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করতে থাকে। কনক, আমি আর পারবো না রে, এবার তো দাঁড়া, আমার পাখা যে বড্ড ব্যথা করছে। আহ! এরপর টুকি নিচে মাটিতে দাঁড়ায় আর কনক উড়তেই থাকে। টুকি তার সামনে একটা কলার গাছ দেখতে পায়, যে কলার গাছে কলার বদলে একটা বড় ডালিম ছিল। একে একে এ আবার আমি কি দেখছি? কলা গাছে কিনা বড় ডালিম? আমি আবার ক্লান্ত হয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? এত বড় একটা ডালিম, তাও কিনা আবার কলা গাছে। কি রে টুকি, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। হা, আমি জিতে গেছি, তুই আমাকে ধরতে পারিস নি। কনক, এই কনক, এখানে এসে দেখে যা, কলা গাছে বড় ডালিম ধরে আছে। না না বাবা, আমি যাব না, তোর কাছে যাব না। তুই নিশ্চয়ই আমাকে ধরার জন্য মিথ্যে কথা বলছিস, তাই না রে? আরে না না, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে দেখে যা একবার। এরপর কনক উড়ে উড়ে টুকির কাছে আসে আর কলা গাছে বড় ডালিম দেখে অবাক হয়ে যায়। সত্যি রে টুকি, এমন বড় ডালিম তো আমি বাবার জন্মে দেখিনি। ডালিমটা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, একদম কলা ফ্লেভারের হবে। এই ডালিমটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই ডালিমটা আমি আগে দেখেছি, তাই এটা আমি বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? তুই না, এই ডালিম আমি নিয়ে যাব। সর সর আমার সামনে থেকে, সর বলছি। কনক, এই ডালিমে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ আমি বলে দিচ্ছি। তুই ভালো ভালো বাড়িতে চলে যা। এই, তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস, দাঁড়া। এভাবে এক পর্যায়ে ওদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে কনক ক্লান্ত হয়ে যায় আর টুকি কলা গাছের সেই বড় ডালিমটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, এই ডালিম তুই খেতে পারবি না, এই ডালিম তো আমি খাবো। আর তুই আমাকে মেরেছিস, আমি এই কথাটা এক্ষুনি আমার বাবাকে গিয়ে বলে দিচ্ছি। টুকি সেই বড় ডালিমটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর এইদিকে কনক তার বাবা মাকে গিয়ে সব কথা খুলে বলে। কি বড় ডালিম? আমার তো ডালিম খুব পছন্দ। যজ্ঞ, তাড়াতাড়ি চলো, ওই ছোট্ট টুকির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, চলো কণিকা। মা, ও মা, তুমি তো সবই শুনলে, চলো মা চলো। ওই কনক ওই বাবা মাকে নিয়ে আসার আগেই আমরা এই ডালিমটা খেয়ে ফেলি। টুকি যেই না সেই ডালিমটা কাটতে ধরে, অমনি সেখানে যজ্ঞ আর কণিকা চলে আসে। এই ছোট টুকি, দাঁড়া দাঁড়া বলছি, তোর তো সাহস কম নয়, আমার ছেলের পাওয়া ডালিমটা কিনা তুই কাটছিস? এই ডালিমটা আমাকে দে, দে বলছি। এই ডালিমটা আমার মেয়ে পেয়েছে, তোমার ছেলে নয়, বুঝতে পেরেছো? আর আমাদের কেমন হুমকি দিয়ে কোনো লাভ নেই, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই ডালিম তো আমি কাউকেই দেব না। বাবা বাবা, জোর করে ডালিমটা ওদের কাছ থেকে কেড়ে নাও বাবা, নইলে ওরা ডালিমটা দেবে না। দেখো না, ডালিমটা দেখতে কত সুন্দর আর কত লোভনীয়। না না মা, তুমি ডালিমটাকে নিতে দিও না, লুকিয়ে রাখো মা, ডালিমটা লুকিয়ে রাখো।
লুকিয়ে আর কোনো লাভ নেই। এই দে দে বলছি, ডালিমটা দে বলছি। এই ডালিমে হাত দিলে আমি কিন্তু তোমাদের নামে পুলিশের কাছে নালিশ করব, এই বলে দিলাম। কি তুই কিনা যজ্ঞকে ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আর টুনির মাঝে অনেক লড়াই হয়। এক পর্যায়ে যজ্ঞ টুনির হাত থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে ওরা সেখান থেকে চলে যায়। মা, মা দেখো, ওরা ডালিমটা নিয়ে চলে গেল ওরা। জানো, ওই ডালিমটা আমার কত শখের ছিল। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। ওই ডালিমের জন্য যে এক্ষুনি যজ্ঞ আমাকে মেরে ফেলতো। আমি তোকে কাল বাজার থেকে ডালিম এনে দেবো মা। এরপর টুকি কান্না থামায়। অন্যদিকে একটা ডাইনি কলা গাছের সামনে এসে বলতে থাকে, এ কি দেখছি? এটা তো কিছুতেই হতে পারে না। আমার প্রাণ ভোমরা ডালিমটা কে নিল এখান থেকে? না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে দেখতে হবে ওই ডালিমটা কোথায় আছে। এরপর ডাইনি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, আমি আসছি আমার ডালিম নিতে। এসব বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা, তুমি তো একদম বীরের মতো কাজ করলে বাবা। তোমার শক্তি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। ও মা, তুমি দয়া করে এবার ডালিমটা গিয়ে কেটে নিয়ে এসো। কণিকা যেই না সে ডালিমটা কাটতে ধরে, অমনি সেখানে ডাইনি এসে হাজির হয়। খবরদার, তোরা কি ওই ডালিমে হাত দিবি না। ডালিমের কোনো কিছু হলে তোদের কাউকে আমি আসতে রাখবো না। ভালোই ভালো বলছি, ওই ডালিমটা ফেরত দে। পুরান ফকিরে ভাত পায় না, আবার এলো নতুন ফকির। অনেক কাঠ কয়লা পুড়িয়ে আমি এই ডালিম পেয়েছি। আমি এই ডালিম তো কিছুতেই হাতছাড়া করবো না। আর তুই কে রে? হ্যাঁ, ডালিম নাচে, এখান থেকে চলে যা, নয়তো আমার শক্তিশালী স্বামী টুনির মতো এবার তোকেও মারবে। আমি কোনো টুনিমুনি নই, আমি হলাম এই ডালিমের মালিক, মানে ডাইনি। কি 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 বললে তুমি? তুমি কিনা ডাইনি? ও ওরে বাবা রে, যজ্ঞ, কনক, বাঁচাও আমাকে, ডাইনি এসেছে। কি ব্যাপারটা কি কণিকা? তুমি এখনো সেই ডালিমটা কাটোনি কেন? আর কিসের আবার ডাইনি বলো তো? ডালিমের মালিক ডাইনি গো। ওরে বাবারে, এটা কিনা ডাইনি ডালিম? আমি তো আগে জানলে কিছুতেই খাল কেটে কুমিরকে নিয়ে আসতাম না। ডাইনি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার ডালি মানিনি, ওই টনি নিয়ে এসেছে। এই চুপ কর বলছি। তোরা আমার ডালিমকে ভালো মতো পরিপক্ক হতে দিসনি। আমি তোদের কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, সব কটাকে আমি মেরে ফেলবো। এরপর ডাইনি জাদু করে একটা লাঠি প্রকট করে। সে লাঠিটা ওদেরকে অনেক মারতে শুরু করে। মার খেয়ে ওরা সবাই আহত হয়ে যায়। ডাইনি তো তার ডালিম নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি তার মেয়ের জন্য বাজার থেকে ডালিম কিনে নিয়ে আসে। এতে করে ছোট্ট টুকি অনেক খুশি হয়ে যায়। রূপপুর জঙ্গলে টুনি তার বাবা রাজুর সাথে বাস করত। টুনি যখন ছোট ছিল তখন ওর মা মারা যায়। এরপর থেকে অনেক কষ্টে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে টুনি মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পেত। টুনি অনেক কালো ছিল, যার কারণে কেউই তাকে বিয়ে করতে চাইতো না। একদিন টুনি টাকার লোভে পড়ে এক পাত্রপক্ষ আসে টুনিকে দেখতে। আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে, আমি আজই বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। আমারও খুব পছন্দ হয়েছে রে বাবা, তুই যখন চাচ্ছিস তো আজই বিয়ের কাজটা সম্পন্ন করি, কি বলিস তুই? আপনারা যখন এত করে চাচ্ছে তবে আজই বিয়েটা হোক। এরপর বিয়ের আয়োজন শুরু করা হয় আর টোনা আর টুনির বিয়ের কাজ সম্পন্ন হয়। টোনা টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বিয়ের প্রথম কদিন খুব ভালোভাবেই কাটছিল। বৌমা, আমার 10,000 টাকার প্রয়োজন, দাও তো এক্ষুনি টাকা। 10,000 মানে? আপনাকে না কয়েকদিন আগেই 10,000 টাকা দিলাম। কি, এখন কি তোমাকে আমি কৈফিয়ত দেব নাকি? হ্যাঁ, আমি তো কৈফিয়ত চাইনি মা, আমি তো শুধু জানতে চাইলাম। তখন টোনা এসে হাজির হয়। পুরো কথা না শুনেই টুনিকে ধরে মারতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? আমার মা সামান্য 10,000 টাকা চেয়েছে, এটা দিতেই তোর গায়ে লাগছে? এরপর টোনা টুনিকে অনেক মারে, তারপর ঘরে চলে যায়। টুনি ভীষণই কষ্ট পায় টোনার এই ধরনের আচরণ দেখে, তবুও টুনি কিছুই বলে না, মুখ বুজে সব সহ্য করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টোনা অফিস থেকে বাড়ি ফিরে আসে। মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা, বস আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে, এখন আমি কি করে সংসার চালাবো?
এটা তুই কি বলছিস বাবা? ভেঙে পড়ো না তুমি। তোমার চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে, আমার চাকরি তো আছে, তাই না? আমি যা বেতন পাই সেটা দিয়ে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিতে পারবো গো। না না, এটা হয় না। আমি কাপুরুষের মতো ঘরে বসে বউয়ের টাকায় চলতে পারবো না। আপনি একটু বোঝান না আপনার ছেলেকে। বা বৌমা তো ঠিকই বলেছে, তোর চাকরি চলে গেছে, এটা তো তোর দোষ না, তাই না? আর বৌমা তো ভালোভাবেই সংসার চালাতে পারবে, তুই আর আপত্তি করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। এরপর থেকে টুনি বাড়ির সব কাজ একাই করে, সবার অনেক যত্ন করে, রান্না বান্না সব ছেড়ে সবাইকে খাইয়ে অফিস চলে যায়। অফিসের চাপ সব সামলে নিয়ে আবার বাড়ি চলে এসে সবার জন্য রান্না করে। এভাবেই টুনির দিন কাটতে থাকে। একদিন টুনির অফিস থেকে ফিরতে একটু দেরি হয়। সেই সুযোগে মিনু টোনাকে ঘরে ডেকে নিয়ে বলে, দেখ বাবা, কালো বউয়ের থেকে টাকা নিয়ে নিয়ে আমি কত দামি দামি গহনা বানিয়েছি। এই কালো বউ এসে তো আমি অনেক বড়লোক হয়ে গেলাম রে। তার উপর তো আমার কোনো কাজই করতে হয় না। হ্যাঁ মা, তা ঠিকই বলেছে। আমাকে দেখো না মা, আমি আমার বন্ধুদের সাথে পার্টি আড্ডা সব কিছুই কত সুন্দরভাবে করতে পারছি। তোমার কথায় কালো মেয়েকে বিয়ে করে অনেক ভালোই হয়েছে মা। তোমার মাথায় যে এই বুদ্ধিগুলো ছিল আমি বুঝতেই পারিনি। না হলে ওই কালো মেয়ের সাথে কে সংসার করে? ওর মতো মেয়েকে আমি আমার কাজের মেয়েও বানাবো না। সে কিনা হয়েছে আমার বউ। হ্যাঁ রে বাবা, এখন থেকে আরো বেশি টাকা নিয়ে আরো দামি দামি গহনা বানাবো আমি। এরপর যখন কালো বউ থাকবে না তখন সেগুলো বিক্রি করলেও আমার অনেক টাকা হবে রে। ঠিক বলেছ মা, ওর কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিতে হবে, আর আমরা আরাম আয়েসে দিন কাটাতে পারবো। মিথ্যে মিথ্যে কেমন বললাম আমার চাকরিটা চলে গেছে, আসলে আমি তো চাকরিই করতাম না, সেটা কে জানে বলো। এদিকে টোনা আর মিনুর সব কথাগুলো টুনি দরজার আড়াল থেকে শুনে ফেলে। সব শুনে টুনির ভীষণ রাগ হয়, আর টুনি মনে মনে ভাবে, আমি এদের জন্য এত কষ্ট করেছি আর এরা আমাকে প্রয়োজনে ব্যবহার করেছে। এদের তো উচিত শিক্ষা দিতেই হবে। কালো বলে তো আমি দুর্বল নই, কখনো ওদের আশা পূরণ হতে দেব না। এই বলে টুনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা টুনি ঘুম থেকে উঠে মিনুকে বলে, মা, আমার জন্য সকালের নাস্তাটা বানিয়ে আনুন তো। এ কি বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমাকে তুমি রান্না করতে বলছো? না, আমি রান্না করতে পারবো না। আমার মাথা একদম ঠিক আছে মা, আমি সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে যাই, বাড়ির কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আমার। তাই আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির রান্না বান্না সব আপনি সেরে রাখবেন। এমনিতেও তো কোনো কাজই করেন না আপনি। শোনো বৌমা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। রান্না করার জন্য তো একটা কাজের মেয়ে রাখতেই পারো, তাই না? কাজের মেয়ের টাকা কি আপনি দেবেন মা? আপনি কি কোনো চাকরি করেন নাকি আয় রোজগার করেন যে আপনি কাজের মেয়ে রাখবেন? কাজের মেয়ের বুঝি বেতন দিতে হবে না? টুনির কথা শুনে মিনু আর কোনো কথাই বলে না। তখন টুনি বলে, আমি অফিস থেকে এসে যেন দেখি সব কাজ ছেড়ে রাখা হয়েছে। এই বলে টুনি অফিসে চলে যায়, আর এভাবেই সারাটা দিন কেটে যায়। রাতে টুনি বাড়িতে ফিরে আসে। তখন টোনা টুনিকে বলে, টুনি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি আমার মাকে রান্না করতে বলেছো। আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাকে তো আমি রান্না করতে বলেছি, আর বাকি কাজগুলো সব তুমি করবে। থালা বাসন মাজবে, ঘর মুছবে, বাজার করবে, আর আমি এখন থেকে বসে বসে খাবো। চাকরি তো করো না, আদৌ চাকরি করতে কিনা তারও সন্দেহ আছে। তাই বাড়ির সব কাজ তুমি করবে। আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। তাহলে কি শুধু কালো বউয়ের কষ্টের উপার্জনের টাকা খেতে পারবে? এত কথা আমি বলতে পারবো না। এবার বাবু যাও তো, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। যাও বলছি, নইলে আমি তোমাদের আর একটা টাকাও দেব না, খাবারও দেব না। এ কথা শুনে টোনা বাধ্য হয়ে টুনির জন্য চা আনতে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এক সন্ধ্যায় মিনু টোনাকে বলে, বাবা টোনা, আমাদেরই ভুল হয়েছে রে। আমাদের এই কালো বউয়ের উপর এত অত্যাচার করা ঠিক হয়নি। হ্যাঁ মা, আমাদের অনেক ভুল হয়েছে। এবার আমাদের টুনির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এতদিন আমরা মেয়েটার উপর অনেক অন্যায় করেছি। একবার কি ভেবেছি ওরও তো অনেক কষ্ট হয়, বাড়ি ঘরের কাজ সামলিয়ে আবার অফিসে যেতে হয়। আমরা তো শুধু টাকাটাই চিনলাম রে বাবা। এই 2 দিন কাজ করেই আমি বুঝেছি
কত কষ্ট কাজ করতে। আমিও বুঝেছি মা, ওর অনেক কষ্ট হয়েছে। আমরা তো শুধু ওর রূপটাই দেখেছিলাম, ওর রূপের জন্য আমরা তো ওকে পছন্দ করিনি। কিন্তু মা, ওর মনটা অনেক ভালো মা। টোনা আর মিনুর কথাগুলো টুনি আড়াল থেকে শোনে আর তাদের সামনে চলে আসে। আমি এটাই চেয়েছিলাম মা, আপনারা যেন আপনাদের নিজেদের ভুল বুঝতে পারেন, তাই আপনাদের দিয়ে কাজ করিয়েছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন। না বৌমা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। অন্যায় তো আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো, এখন থেকে তোমার সব কাজেই আমি সাহায্য করব। তুমি শুধু আমাকে মাফ করে দাও বৌমা। আমাকেও মাফ করে দাও টুনি, আমারও ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আবার নতুন চাকরি খুঁজবো, তোমার পাশাপাশি আমিও রোজগার করব। তবেই তো আমরা সবাই অনেক ভালো থাকবো, বলো? আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু তোমাদের ভুল বোঝার অপেক্ষায় ছিলাম। এরপর থেকে তারা তিনজন মিলে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। শোনো বৌমা, আমার কিন্তু একটা ফুটফুটে নাতি চাই, যে কিনা আমার পুরো ঘর ভালো করে রাখবে। সব থেকে বড় কথা, সে আমার বংশের প্রদীপ ধরে রাখবে। টুনি, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতে পারো, তাহলে আমি তোমাকে সোনার গহনায় মুড়িয়ে রাখবো। আর আমি যদি তোমাদের কোনো ছেলে সন্তান না দিতে পারি, তাহলে? তাহলে তোমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করবে। টোনা আর মিনুর কথা শুনে টুনি অনেকটা ঘাবড়ে যায়, আর কোনো কথা না বলে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায় আর অঝরে চোখের জল ফেলতে থাকে। সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে ভালো কিছু রেখো, ভালো কিছু রেখো। আমার কপালে যদি ভালো কিছু না রাখো, তাহলে অন্তত আমার সন্তানের জন্য রেখো। টুনি এসব কথা ভেবে অনেক কষ্ট পায়। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি ততদিনে তার ডিমটাও দিয়ে দেয়। সে ডিমে তা দিতে থাকে। বৌমা, ও বৌমা, তোমার ডিমে ভালো করে তা দাও। ডিম ফুটে ছানা বের হওয়ার আগ পর্যন্ত তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। আমি তোমার প্রয়োজনীয় সব কিছু তোমার পায়ের কাছে এনে দেব। না মা, তার কোনো দরকার নেই। আপনি আমার গুরুজন, আর আপনি আমার কেন সব কাজ করে দেবেন বলুন? আমি যদি কিছু করতে পারি তাহলে তাই করব, আর নয়তো বসে আমার ডিমে তা দেব। না মা, তা হয় না। এবার তুমি চুপটি করে বসে তা দাও তো দেখি। আমি এখনই তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। মিনু টুনিকে রেখে রান্না করার জন্য চলে যায়। এত শক্তি আমার কপালে সইবে? টুনি মন খারাপ করে ডিমে তা দিতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। আর ততদিনেও টুনির ডিম ফুটে ছানা বের হওয়ার সময় চলে আসে। এক পর্যায়ে টুনির ডিম ফুটে ছানা বের হয়, কিন্তু ছানাটি ছেলে না হয়ে কালো কুটকুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তা দেখে তো মিনু আর টোনা রেগে আগুন হয়ে ওঠে। তোকে আমি এত করে বললাম তুই আমাকে একটা পুত্র সন্তান দিবি, আর তুই কিনা আমাকে কালো কন্যা সন্তান দিয়েছিস। এবার তো আমি তোকে আর তোর এই কালো কন্যা সন্তানকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কুকুরকে খাওয়ালেও কম হবে রে বাপ, এতে তো আমার মনের আগুনটাও নিভবে না। অলক্ষী মেয়ে কোথাকার। মায়ের এমন কথা শুনে টোনা রেগে আরো বেশি আগুন হয়ে যায় আর টুনিকে ধরে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টুনিকে আধমরা করে ফেলে। টুনি এত মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কি রে বাবা, এই অলক্ষীটা মনে হচ্ছে মরে গেছে। একে এখন আর মারিস না তো, আশেপাশে কেউ যদি বুঝতে পারে তাহলে আবার থানা পুলিশ হয়ে যাবে। আর যদি একবার থানা পুলিশ হয়ে যায় তাহলে তো আমাদের মা ছেলেকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে রে বাবা। তাহলে এখন কি করব বলো তো মা? তুই বরং একটা বস্তা আন, এই বস্তাতে হতচারীটাকে তুলে নে, তার সাথে এই কালো মেয়েটাকেও, যাতে করে আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে না আসতে পারে। বনের জন্তু জানোয়াররা এসে এদেরকে খেয়ে নেবে, কুলক্ষী কোথাকার। এরপর টোনা মিনুর কথা মতো কালো কন্যার মা
আর কালো কন্যাকে বস্তায় বন্দি করে নেয়। এরপর রাতের অন্ধকারে মা ছেলে মিলে বস্তাটা নিয়ে জঙ্গলে যায়। ঘন জঙ্গলে বস্তাটা ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এত রাতে এই বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। বানর এইদিক সেদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে টুকি কাঁদতে কাঁদতে বস্তার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর বানর, এত খুঁজলাম তবুও কাউকে দেখতে পেলাম না। তাহলে হয়তো আমি ঘুমের ঘরে ভুল শুনেছি। এখন যাই, আমি একটু গিয়ে আরামে ঘুমিয়ে নেই। বানর সব বাদ দিয়ে আবার নিজের গুহায় চলে যায় আর আরামে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে আসে। আর টুনির জ্ঞান না ফেরায় শরীরে গুরুতর আঘাত পাওয়ায় সে বস্তার ভিতরেই মারা যায় আর তার অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে। আমি কাউকে ছাড়বো না। আমার মেয়েকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। মা, আমরা বাইরে আসতে পেরেছি মা, কিন্তু মা তোমার মুখে একটু দাগ কেন মা? তোমার মুখে একটু রক্ত কেন মা? ও মা, কি হয়েছে তোমার মা? মা গো, কি হয়েছে তোমার? ওসব তুই বুঝবি না রে মা, তুই যে অনেক ছোট। আগে বড় হয়ে নে, তারপর সব বুঝতে পারবি। তোর খুব খিদে পেয়েছে তাই না রে মা? হেতো মা, আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু তোকে তো এভাবে রেখে কোথাও যাওয়া যাবে না। তোকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এসব বলে টুনির আত্মা কিছু কচু পাতা তুলে এনে একটি ঘর বানায় আর তাতে টুকিকে রেখে জঙ্গলে খাবার আনতে যায়। প্রথমে সে সুখীর বাড়িতে যায়। আমাকে একটু খাবার দে না রে, আমার মেয়েটার যে ভীষণ খিদে পেয়েছে। দিবি একটু খাবার? ওরে বাবা রে, ভূত! এই বলে সুখী পায়রা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যাক বাবা, আমি তো একে কিছুই করলাম না, তবুও ভয় কেন পেল? না, আমাকে আগে খাবার নিতে হবে, তারপর অন্যের কথা চিন্তা করতে হবে। এরপর টুনির আত্মা খাবার নিয়ে সোজা তার মেয়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে তার মেয়েকে খাবার খাওয়ায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কালো কন্যার মা সবার বাড়ি থেকে খাবার এনে এনে তার মেয়েকে খাওয়াতে থাকে। এদিকে সবার মাঝে ভয় ঢুকে যায়। এই তোমরা কি জানো কোথা থেকে একটা ভূত এসে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়? না জানি কখন আবার আমাদের কোনো ক্ষতি করে বসে। আর আমি তো সেদিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমাদের ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তার জন্য তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে যায় আর কালো কন্যার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। তোদের কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ওই আত্মাকে আহ্বান জানাচ্ছি। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর তান্ত্রিকের মন্ত্র শুনে সেখানে টুনির আত্মা প্রকট হয়। বল, তুই কেন সবার ঘর থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? আর যদি না বলিস তাহলে এক্ষুনি আমি তোকে বন্দি করব। আমি আমার মেয়েকে বাঁচানোর জন্যই চুরি করি, আমি তো আর কারো ক্ষতি করার জন্য আসি না। তুই তো আত্মা, তোর আবার সন্তান কিসের? এরপর টুনির আত্মা তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। তোর সাথে এত ঘটনা ঘটে গিয়েছে, তুই তো বলে খাবার নিতে পারতি। আমি বলার আগে তো সবাই আমাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে এখন থেকে আর ভয় পেতে হবে না। আমি আমার প্রতিশোধ নিয়ে আমার মেয়ের প্রাপ্য হিসেব ফিরিয়ে দিয়ে মুক্ত হয়ে যাব। মুক্ত! কি করতে চাইছিস তুই, বল। আমার জীবনের বিনিময়ে আমি ওদের জীবন নেব। এই বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে মিনু আর টোনার সামনে গিয়ে প্রকট হয়। এদিকে তারা দুজন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। টুনি, দয়া করে তুমি আমাদের কিছু করো না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাহলে তোরা আমার মেয়ের দায়িত্ব নিবি, তাকে কোনো কষ্ট দিবি না বল? হ্যাঁ, আমরা টুনিকে মেনে নেব, ওর যত্নের কোনো কমতি রাখবো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। আর কোনোদিন যদি কোনো যত্নের কমতি হয় তাহলে
মিনু আর টোনা কালো কন্যাকে মেনে নেয় আর মেয়ের একটা আশ্রয়স্থল দেখে টুনির আত্মা মুক্তি পেয়ে যায়। টোনা আর মিনুও টুকিকে অনেক আদর যত্নে বড় করতে থাকে।